আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনুপ্রেরণা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে গতিবিদ্যা, যার ইংলিশ হচ্ছে ডাইনামিক্স। তো এই চ্যাপ্টারটি আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। তো বিশেষ করে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিতে চাও, তাদের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটি মাস্ট। এই চ্যাপ্টারটি থেকে প্রতি বছরই বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, এমনকি ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল সব জায়গাতেই এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে, এবং এইচএসসি তে তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন অবশ্যই আসে। তো এটি হচ্ছে ফিজিক্সের একটি খুবই ফান্ডামেন্টাল একটি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের বেসিকটা তুমি যদি ভালো মতো বুঝো, তাহলে তুমি ধরো ফিজিক্সের আরো যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, যেমন নিউটনীয় বলবিদ্যা, কাজ, শক্তি, ক্ষমতা, এই চ্যাপ্টার গুলাও তুমি খুব ভালো মতো পারবে। তো তোমরা ইতিমধ্যে ক্লাস 9-10-এও গতিবিদ্যা সম্বন্ধে জেনে এসেছো। তোমরা গতির বিভিন্ন সূত্র, যেমন এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলা জেনে এসেছো। তো 9-10-এ তোমরা যেটা জেনে এসেছো সেটা ছিল মূলত একমাত্রিক গতি, অর্থাৎ বস্তুটা একটা সরল রেখা বরাবর গতিশীল। তো এখানেও তোমরা এই ধরনের কিছু কনসেপ্টও জানবে, বাট আমাদের ইন্টারমিডিয়েটে মেইন ফোকাসটা থাকে হচ্ছে প্রাসের গতি বা দ্বিমাত্রিক গতি, অর্থাৎ বস্তুটা দুইটা মাত্রা বরাবর গতিশীল থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট টার্ম এখানে আছে, ঘূর্ণন গতি। একটা বস্তু যখন ঘূর্ণনরত অবস্থায় থাকে তখন তার গতির সমীকরণগুলো কিরকম হবে, এবং এই রিলেটেড বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। তো আমরা আজকে একদম শুরু থেকে স্টার্ট করব। আহ আমরা অনেকেই হয়তো এই গতিবিদ্যা চ্যাপ্টারটা বুঝি, কিন্তু দেখা যায় যে আমাদের একটু কনসেপ্টে ঝামেলা থাকার কারণে বা একটু বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে দেখা যায় যে আমাদেরকে যদি একটু ডিপ থেকে প্রশ্ন দেয়া হয়, আমরা হয়তো সেগুলো উত্তর দিতে পারি না। তো আমি চেষ্টা করব আহ এই ভিডিওতে, এই ভিডিও সহ সামনে আরো যে এই চ্যাপ্টারের উপর আরো ভিডিও আসবে, সবগুলা ভিডিওতেই চেষ্টা করব যে আমি একদম বেসিক থেকে শুরু করতে, এবং আশা করি তোমাদের আহ, এই ভিডিওগুলা দেখার পর এই চ্যাপ্টার রিলেটেড সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, শুরুতেই আমরা জানবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে। তো আমরা ইতিমধ্যেই ক্লাস 9-10-এই এটা সম্বন্ধে কিছুটা জানি, তো এখানে আমি বেশি সময় নষ্ট করব না। তো আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠে বা মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদেরকে একটি বিন্দু, আমাদের একটি বিন্দুকে স্থির করতে হয়। এই বিন্দুকে আমরা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বলি। যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি ও গতি নির্ণয় করি, তাকে হচ্ছে প্রসঙ্গ কাঠামো বলে। তো তোমরা জিনিসটা অবশ্যই বুঝতে পারছো। যেমন আমি বললাম যে এই যে এই চিত্রটাতে খেয়াল করো, যে এখানে বললাম যে এই গাড়িটি হচ্ছে আমার 2 মিটার দূরত্বে আছে। এখন আমি যদি এই কথাটা বলি যে গাড়িটা 2 মিটার দূরত্বে আছে, আমরা কিন্তু গাড়িটার এক্সাক্ট লোকেশন বলতে পারবো না, কারণ গাড়িটা 2 মিটার দূরত্বে আসলে তোমার মনে প্রশ্ন আসবে যে গাড়িটা কোথা থেকে 2 মিটার দূরত্বে আছে। গাড়িটা কোথা থেকে 2 মিটার দূরত্বে আছে আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। তো এই কারণে আমাদের একটা স্পেসিফিক প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এখানে আমরা যদি বলি যে এই গাছ থেকে এই গাড়িটা 2 মিটার দূরত্বে আছে, তাহলে আমরা বলতে পারবো যে এই গাছের সাপেক্ষে গাড়িটার দূরত্ব হচ্ছে 2 মিটার। কিন্তু এখন আমি যদি বলি যে আহ এখানে আরো একটা গাড়ি সাপোজ আছে, এই গাছের এই পাশে এখানে আরো একটা গাড়ি আছে, তো আমি যদি এখন বলি গাড়িটি 1 মিটার দূরত্বে আছে, তখন কিন্তু আমরা বলতে পারবো না যে গাছের সাপেক্ষে এটা 1 মিটার। তখন আমাকে বলতে হবে যে ওই গাড়ির সাপেক্ষে এই গাড়িটা 1 মিটার দূরত্বে আছে। তো কোনো কিছুর সাপেক্ষে যে আমরা কোনো একটা বস্তুর অবস্থান বা গতি নির্দেশ করি, তো ওই সাপেক্ষ, যার সাপেক্ষে নির্দেশ করি, ওই সাপেক্ষ বস্তুটাকে আমরা মূলত প্রসঙ্গ কাঠামো হিসেবে চিহ্নিত করে থাকি। ঠিক আছে? তো আমাদের হচ্ছে দুই রকমের প্রসঙ্গ কাঠামো রয়েছে। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর আরেকটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো।
তো আমি যদি এখানে একটু লিখি যে প্রসঙ্গ কাঠামো আমাদের হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে অজড়। ওকে, তো জড় প্রসঙ্গ কাঠামো কোনগুলা? জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর কোনো হচ্ছে ত্বরণ থাকে না, মানে যার বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে স্থির। ঠিক আছে, মানে একটা প্রসঙ্গ কাঠামো যদি সমবেগে গতিশীল থাকে, কারণ আমরা জানি যে সমবেগে গতিশীল কাঠামো বস্তুর হচ্ছে কোনো ত্বরণ থাকে না। ঠিক আছে, তো আমরা নর্মালি প্রসঙ্গ কাঠামোকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা এটাকে ব্যাখ্যা করতে পারি। সাপোজ মনে করি এটা একটা আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ওয়াই জেড অক্ষ। ঠিক আছে, তো কোনো ঘটনা যদি এখানে ঘটে আমরা কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থায় সেটাকে হচ্ছে নির্দেশ করতে পারি। সাপোজ আমরা যদি বলি কোন একটা বস্তু এক্স অক্ষ বরাবর 1 মিটার গেল, তারপর ওয়াই অক্ষ বরাবর 2 মিটার গেল, তাহলে কিন্তু আমরা তার অবস্থানটা এখানে নির্ণয় করতে পারি যে এরকম এটা 1 আর 2 হবে। ঠিক আছে, এটা তো আমরা পারি। তো এখানে মূল বিন্দুর সাপেক্ষে তখন আমরা কিন্তু এটার দূরত্বটাও নির্ণয় করতে পারি। তো জড় প্রসঙ্গ কাঠামো দ্বারা মেইনলি যেটা বোঝায় সেটা হচ্ছে কোন একটা প্রসঙ্গ কাঠামো যদি আরেকটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সমবেগে গতিশীল থাকে। ঠিক আছে, মানে কোনো ত্বরণ থাকবে না। সাপোজ এখানে আরো একটা প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, তো এইটা হচ্ছে এই প্রসঙ্গ কাঠামোটাকে আমরা যদি চিন্তা করি যে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। ওকে, তাহলে হচ্ছে এই এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল, যেখানে ভি অবশ্যই হচ্ছে সমবেগ। তো এইগুলা নিয়ে আমরা হচ্ছে ফিজিক্সের আরো একটা চ্যাপ্টার আছে, পদার্থের আধুনিক পদার্থ বিজ্ঞান, ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8। তো এই চ্যাপ্টারে আমরা এই জড় প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে আরো ডিটেলসে জানবো। তো এখানে শুধু এইটুকু জেনে রাখি যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো যদি আরেকটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি সমবেগে গতিশীল থাকে, অর্থাৎ কোনো ত্বরণ যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে আমার জড় প্রসঙ্গ কাঠামো। ওকে, তো জড় প্রসঙ্গ কাঠামোতে আমাদের মনে রাখতে হবে যে নিউটনের সূত্রগুলো হচ্ছে সবসময় এখানে অ্যাপ্লিকেবল থাকে। ওকে, এখানে হচ্ছে নিউটনের সূত্র অ্যাপ্লিকেবল। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি অজড় প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে জানি, তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো একটা প্রসঙ্গ কাঠামো যদি আরো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ত্বরণে গতিশীল, মানে সমবেগে গতিশীল না, তার মানে এর মধ্যে একটা ত্বরণ থাকবে, অর্থাৎ বেগের একটা পরিবর্তন থাকবে, সেটাই হচ্ছে আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা নিউটনের সূত্রগুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো এখানে আমাদের মূলত আইনস্টাইনের হচ্ছে আপেক্ষিকতার সূত্র সহ আরো যে সূত্র, এইগুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো এইগুলা নিয়ে আমরা হচ্ছে ওই ফিজিক্সের সেকেন্ড পেপারে যে চ্যাপ্টারটার কথা বললাম, চ্যাপ্টার 8 আধুনিক পদার্থ বিজ্ঞান, ওইখানে আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, তো এখন প্রসঙ্গ কাঠামো নিয়ে যদি আরো একটু কথা বলি। সাপোজ এই ঘটনা তো তোমরা অবশ্যই জানো, যে এগুলা 9-10-এও তোমরা জেনে এসেছো, যে ধরো তুমি সাপোজ ট্রেনে কোনো জায়গায় বেড়াতে যাচ্ছ। ঠিক আছে, ট্রেনটা হচ্ছে কোনো একটা বেগে গতিশীল আছে। তো তুমি হচ্ছে ট্রেনের সাপেক্ষে কিন্তু তুমি স্থির আছো। ঠিক আছে, কিন্তু তোমার সাপেক্ষে কিন্তু তুমি স্থির আছো, যেহেতু তুমি ট্রেনের স্থির অবস্থায় বসে আছো। এখন তোমারই কোনো একটা বন্ধু যদি বাইরে থেকে দেখে, তাহলে কিন্তু তোমার বন্ধুর সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল। ঠিক আছে, তো তোমার বন্ধুকে যদি তুমি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করো, তাহলে কিন্তু বন্ধুর সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল আছো, কিন্তু ট্রেনেই তুমি বসে আছো। তো ট্রেনেই তোমার পাশের আরেকজনের সাপেক্ষে তুমি যদি
তোমাকে চিন্তা করো, তাহলে ওই ট্রেনে তোমার পাশে যে বসে আছে তার সাপেক্ষে কিন্তু তুমি স্থির, কিন্তু তোমার বন্ধুর সাপেক্ষে কিন্তু তোমরা দুইজনই গতিশীল, কারণ ট্রেনটাই কিন্তু গতিশীল অবস্থায় আছে। একটা গতিশীল অবস্থায় যদি কোনো একটা স্থির বস্তুও থাকে, সেটাকে যদি তুমি একটা বাইরে থেকে দেখো, বাইরে থেকে কিন্তু তোমাকে ওই স্থির বস্তুটাকেও গতিশীল মনে হবে। তো প্রসঙ্গ কাঠামো ভেদে কিন্তু এভাবে গতির কিন্তু পরিবর্তন হয়। এই কারণে আমরা বলতে পারি যে কোনো গতি আসলে পারফেক্ট না, সব গতি হচ্ছে আপেক্ষিক গতি। তো এই আপেক্ষিকতা বা আপেক্ষিক গতির সম্বন্ধে আমরা সামনে আরো জানবো। তো এখানে আমরা এতটুকুই জানি। তো প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে আশা করি তোমাদের আহ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এবং এগুলা খুবই সহজ জিনিস। তো এটা নিয়ে আমি আর তেমন কিছু না বলি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমরা মেইন পড়াশোনায় ঢুকে যাই। ঠিক আছে? তো এখানে কি লেখা আছে? অন্তরীকরণ ও যোগজীকরণের মাধ্যমে গতির সমীকরণের প্রকাশ। এখন তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া অন্তরীকরণ আর যোগজীকরণ এই দুইটা টার্মের মানে কি? ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের একটা নতুন জিনিস, যেটা এইচএসসি লাইফের খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। ঠিক আছে, এইচএসসি লাইফ ইজ টোটালি ইম্পসিবল উইথাউট দেম। তো অন্তরীকরণের ইংলিশ হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর যোগজীকরণের ইংলিশ হচ্ছে ইন্টিগ্রেশন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই দুইটা চ্যাপ্টারের নাম তো আমরা ম্যাথে শুনছি, ম্যাথ ফার্স্ট পেপার বইয়ে এই দুইটা চ্যাপ্টারের নাম শুনছি, কিন্তু এই দুইটা চ্যাপ্টার তো আমরা এখনো পড়ি নাই। কারণ যেহেতু এই দুইটা চ্যাপ্টার হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার বইয়ের চ্যাপ্টার 9 আর চ্যাপ্টার 10-এ রয়েছে। আর আমরা স্বাভাবিকভাবেই ম্যাথের শুরুর দিকের চ্যাপ্টার বাদ দিয়েই শুরুতেই আমরা অন্তরীকরণ আর যোগজীকরণ করব না। তাহলে কি আমরা অন্তরীকরণ ও যোগজীকরণ না করেই যে আমরা এখন গতিবিদ্যাতে অন্তরীকরণ আর যোগজীকরণ ইউজ করতেছি, তাহলে কি আমরা পারবো? উত্তর হচ্ছে যে হ্যাঁ, তোমরা পারবা। কারণ হচ্ছে আমরা ম্যাথে যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন শিখি সেটা হচ্ছে অনেক হিউজ। ম্যাথের রেসপেক্টে যদি চিন্তা করি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা হিউজ চ্যাপ্টার, এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের আসলে কোনো শেষ নাই। তোমরা যদি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করো, দেখবা যে ইঞ্জিনিয়ারিং লেভেলে তোমাদের যে ম্যাথমেটিক্যাল কোর্স গুলা থাকবে, শুধু ম্যাথমেটিক্যাল কোর্স না, যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মোটামুটি যে কোনো ফান্ডামেন্টাল কোর্সেই দেখবা তোমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের হিউজ অ্যাপ্লিকেশন আছে, এবং ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের অনেক অনেক ম্যাথ করা করা লাগতেছে তোমাদের। এবং তোমাদের ইন্টারের বইয়েও দেখবা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের অনেক ম্যাথ রয়েছে। কিন্তু এত এত ম্যাথ কিন্তু আমাদের ফিজিক্সে কিন্তু এত দরকার নেই। ঠিক আছে, ফিজিক্সে এই গতিবিদ্যা অধ্যায়ের জন্য কিন্তু আমাদের এত কিছু দরকার নেই। আমাদের শুধুমাত্র গতিবিদ্যা অধ্যায়ের জন্য ডিফারেন্সিয়েশনের যতটুকু বেসিক দরকার, আমি ততটুকু বেসিকই এখানে আলোচনা করব। ঠিক আছে? তো এখন আমি যদি একদম ডিপ থেকে শুরু করি, তাহলে শুরুতে আমরা অন্তরীকরণ সম্বন্ধে জানি। তো অন্তরীকরণ যোগজীকরণ দুইটাই হচ্ছে ম্যাথমেটিক্যালের একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ থেকে আসছে, সেটা হচ্ছে ক্যালকুলাস। তোমরা নিশ্চয়ই এতদিনে ক্যালকুলাস শব্দের নামটা শুনেছো। ঠিক আছে, তো ক্যালকুলাসেরই মেইনলি দুইটা পার্ট। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঠিক আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে? তো এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস এইটা আমাদের গতিবিদ্যাতে কিভাবে কাজে লাগে, আমরা কোথায় এটার অ্যাপ্লিকেশনটা করব, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে জানতে হবে। ঠিক আছে? তো প্রথমে যদি আমি একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্বন্ধে বলি, তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে অনেক সময় ডিফারেন্সিয়েশনও বলা হয়। ঠিক আছে? তো ডিফারেন্সিয়েশন সম্বন্ধে যদি একটু ধারণা দিয়ে আমরা হচ্ছে ফিজিক্সে আবার ব্যাক করি। ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সিয়েশন সম্বন্ধে বলার আগে তোমরা নিশ্চয়ই এতদিনে একটা টার্ম সম্বন্ধে অবশ্যই জানো, সেটা হচ্ছে ঢাল। ওকে? ঢাল বা যেটাকে ইংলিশে বলা হয় স্লোপ। ওকে? যেমন আমি যদি চিন্তা করি যে সাপোজ তোমরা এই ধরনের ম্যাথ অবশ্যই করে আসছো 9-10-এ, স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে।
সাপোজ আমাদের যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকে, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় আর এটা যদি এক্স অক্ষ হয়, তো মনে করো যে আহ এরকম একটা বিন্দু আছে, ঠিক আছে? মনে করো এখানে আমার 2 3 বিন্দু আছে, আর এখানে আমার সাপোজ মনে করো যে, ধরো এখানে সাপোজ 1 2 একটা বিন্দু আছে, ঠিক আছে? তো এই দুইটা বিন্দুগামী ঢাল কিন্তু তোমরা জানো। ঢালের সূত্রটা কি ছিল? ঢালকে আমরা এম দিয়ে প্রকাশ করতাম, মনে আছে? ঢাল ছিল আমার কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, ঠিক আছে? এখানে কোটিদ্বয়ের অন্তর কি কি হবে? 3 - 2 ডিভাইডেড বাই 2 - 1, ঠিক আছে? 1। তো এটা আমরা জানি। ঢাল, এটা কি ছিল? একটা সরল রেখা। একটা সরল রেখার ঢাল কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, ঠিক আছে? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর দ্বারা, ঠিক আছে? এবং ওই ঢালের কিন্তু আমরা একটা সমীকরণও আমরা শিখছিলাম, যে y = mx + c। ওকে, যেখানে সিটা হচ্ছে ওয়াই অক্ষে কতটুকু ছেদ করছে, আর এমটা ছিল আমাদের ঢাল। ঠিক আছে, যখন একটা সরল রেখা থাকে তখন তার ঢাল কিন্তু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি, ঠিক আছে? কিন্তু সাপোজ তুমি মনে করো তোমার কাছে এখানে একটা বক্ররেখা দিছে, এনি কাইন্ড অফ বক্ররেখা, সেটা বৃত্ত হতে পারে, সাপোজ এরকম এরকম কিছু একটা বক্ররেখা তোমাকে দিছে, ঠিক আছে? এখন তুমি এই বক্ররেখার ঢালটা কিভাবে নির্ণয় করবা? ঠিক আছে, এই বক্ররেখার ঢাল কি তুমি এই কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবা? অবশ্যই না। কারণ এইখানে তোমার অনেক অনেক বিন্দু আছে, ঠিক আছে? এইটা একটা বিন্দু, 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 এইটা একটা বিন্দু। সরল রেখার ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা আছে, সরল রেখায় কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কিন্তু সমান, ঠিক আছে? তোমার এই বিন্দুতেও যেই ঢাল, এই বিন্দুতেও ওই ঢাল, এই বিন্দুতেও ওই ঢাল, এই বিন্দুতেও ওই ঢাল, এই বিন্দুতেও ওই ঢাল, ঠিক আছে? কিন্তু তোমার বক্ররেখার কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ঢালের মান কিন্তু পরিবর্তনশীল। এখানে তুমি যেই ঢাল পাবা, এইখানে কিন্তু তুমি ওই ঢালটা পাবা না, এখানেও কিন্তু তুমি আর একটা ডিফারেন্ট ঢাল পাবা। এখন তাহলে প্রশ্ন, এই ঢালের মানগুলো আমরা কিভাবে নির্ণয় করব? এই ঢালের মানটাই আমরা মূলত ডিফারেন্সিয়েশন দিয়ে নির্ণয় করব। কিভাবে? দেখো, ফার্স্টে আমরা যদি ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা জানি, তো ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা হচ্ছে, আমি যদি এভাবে লিখি যে কোনো বিন্দুতে, আচ্ছা এভাবে না লিখে লিখি যে কোনো বক্ররেখার, কোনো বক্ররেখার কোনো বিন্দুতে, ঠিক আছে? কোনো বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলে, ঠিক আছে? এইটা হচ্ছে একদম ডিফারেন্সিয়েশনের ফান্ডামেন্টাল ডেফিনেশন, ঠিক আছে? কোনো বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুর ডিফারেন্সিয়েশন বলে। ওকে, এখন দেখো আমি কি বললাম, কোন বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দুর ডিফারেন্সিয়েশন বলে। এখন তুমি চিন্তা করো, এটা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়, এখানে সাপোজ এরকম একটা বক্ররেখা আছে, বক্ররেখার আমি এই বিন্দুটা নির্ণয় করলাম। এখন এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকলাম, ঠিক আছে? এই বিন্দুটা সাপোজ x, y। ওকে, তো ওই স্পর্শকের যেই ঢালটা, ঠিক আছে, স্পর্শকের ঢালটাই হবে আমাদের ডিফারেন্সিয়েশন। ওকে, এখন আমাদের মনে প্রশ্ন যে আমরা স্পর্শকের ঢালটা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, স্পর্শকের ঢালটা না হয় আমরা বুঝলাম ডিফারেন্সিয়েশন বলে, কিন্তু এটা আমরা এখন নির্ণয় করব কিভাবে? তো এটার জন্য আমাদেরকে একদম
একটা ফান্ডামেন্টাল জিনিস সম্বন্ধে জানতে হবে। তো সাপোজ মনে করো আমার এখানে কোনো একটা আহ আমরা একটা সরলরেখা চিন্তা করি, সরল রেখা না, সরি, আমরা একটা বক্ররেখা চিন্তা করি। সাপোজ এরকম কোন একটা বক্ররেখা আছে আমাদের কাছে, ঠিক আছে? তো এই বক্ররেখাতে আমরা এখানে একটা বিন্দু চিন্তা করলাম, এখানে একটা বিন্দু চিন্তা করলাম, ঠিক আছে? তো দুইটা বিন্দুকে যদি আমরা কানেক্ট করি আমরা একটা সরল রেখা পাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা সরল রেখা পেলাম, ঠিক আছে। এখন ধরো আমরা এখানে আরো একটা বিন্দু চিন্তা করলাম, ঠিক আছে? এখানে সাপোজ আরো একটা বিন্দু চিন্তা করলাম, আর এখানে আরো একটা বিন্দু চিন্তা করে ওইটাকে কানেক্ট করে দিলাম, আরো একটা সরলরেখা পেলাম, ঠিক আছে। এইভাবে দেখো আমরা যত কাছাকাছি যেতে থাকবো তত কিন্তু আমরা এই সরল রেখাটা কি কি দেখবো, ছোট দেখবো, ওকে? ততই আমরা এই কাছাকাছি এই সরল রেখাটাকে ছোট দেখবো। আচ্ছা, একই ভাবে যদি আমরা একদম কোণার পয়েন্টে যাই তাহলে কি আমরা আসলে আমরা কি অ্যাকচুয়ালি দুইটা বিন্দু পাবো? এখানে যেমন আমরা দুইটা করে বিন্দু পাইতেছিলাম, এখানে কিন্তু আমরা দুইটা বিন্দু পাবো না। একদম কোণার এইটুকু অংশ যদি আমরা চিন্তা করি, এইখানে এই বিন্দুও যা, এই বিন্দুও তা, ওকে? দুইটা বিন্দু কিন্তু অলমোস্ট একই বিন্দুই বলা যায়, ঠিক আছে। এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা সরল একটা বক্ররেখাকে যদি আমরা চিন্তা করি, সাপোজ এইটা একটা বক্ররেখা, এই বক্ররেখাটাকে যদি আমরা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অংশে কাটি, ঠিক আছে, মানে তুমি যতটা চিন্তা করবা তার চেয়েও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি কাটি, প্রত্যেকটা অংশ কিন্তু এক একটা সরল রেখা নির্দেশ করে। সাপোজ এইটুকু অংশ নিলাম, এইটুকু অংশকে কি অনেকটা সরল রেখার মতো বলা যায় না? এই সামান্যটুকু অংশকে আমরা সাপোজ ডিএক্স দিয়ে চিহ্নিত করলাম, ওকে? জাস্ট আপাতত খুবই ক্ষুদ্র হওয়াতে এটাকে আমরা ডিএক্স দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। এখন যদি আমরা এই জায়গায় ফিরে আসি, এই পয়েন্টটাতে ফিরে আসি, দেখো এইখানে কিন্তু এই যে এর ইমিডিয়েট আগেরও যেই পয়েন্টটা, এখানে আরো অনেক পয়েন্ট আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এই দুইটা পয়েন্ট দেখাইলাম। এই যে আমরা যে বক্ররেখাটা আঁকলাম, এই বক্ররেখার এই বিন্দুটাতে আমি যেখানে দেখাচ্ছি, এই বিন্দুটাতে যে আমরা চিন্তা করলাম, এইখানে কিন্তু আমরা যদি সামান্য অংশ কাটি, সাপোজ এতটুকু অংশ আমরা কেটে নিলাম, এতটুকু অংশ যদি আমরা কেটে নেই তাহলে এইখানে একটা বিন্দু পাবো, এইখানে একটা বিন্দু পাবো, যেটাকে আমরা অনেকাংশেই সরল রেখার মতো চিন্তা করতে পারি, ঠিক আছে, খুবই ক্ষুদ্র, ঠিক আছে। তো আমরা যদি এই বিন্দুটা সাপোজ এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা চিন্তা করলাম হচ্ছে এক্স, আর হচ্ছে তোমার এফ অফ এক্স, ওকে? এক্স আর এফ অফ এক্স আমরা চিন্তা করলাম, আর এই বিন্দুটা আমরা চিন্তা করলাম এক্স প্লাস ডেল এক্স। আচ্ছা, এখানে ডিএক্স না দিয়ে আমরা ডেল এক্স হিসেবে চিন্তা করলাম, ঠিক আছে। ডিএক্সটা আমরা পরবর্তীতে চিন্তা করব। এক্স প্লাস ডেল এক্স, আর হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, ওকে? আমরা এইভাবে চিন্তা করলাম এটাকে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কিন্তু এই দুইটা বিন্দু একই বিন্দু, যে কারণ হচ্ছে ডেল এক্স আমার টেন্স টু জিরো, ওকে? ডেল এক্স হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি। এই দুইটা বিন্দু আমি জাস্ট জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখা মনে হচ্ছে যেন দুইটা বিন্দু আলাদা বিন্দু। অ্যাকচুয়ালি দুইটা বিন্দু খুবই 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 কাছাকাছি, ঠিক আছে। খুবই কাছাকাছি হওয়াতে আমরা এক্স প্লাস ডেল এক্স আর এফ অফ এক্স প্লাস ডেল এক্স লিখছি, যেখানে ডেল এক্সটা হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, ডেল এক্সটা হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, মানে টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো, ওকে? এখন আমরা আমাদের সংজ্ঞায় ফিরে আসি, কি বলছিলাম যে কোন বক্ররেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালকে ওই বিন্দু ডিফারেন্সিয়েশন বলে, ঠিক আছে। তো এখানে যদি আমরা ঢাল আঁকি, সাপোজ এটাই তো আমাদের সেই বক্ররেখাটা ছিল, এই বিন্দুটা আমরা চিন্তা করলাম, এই বিন্দুতে আমরা একটা ঢাল আঁকলাম, ঠিক আছে। ঢাল তো একটা সরল রেখা হয়, ঠিক আছে। এই ঢালটা সাপোজ এই দুইটা বিন্দুকে ছেদ করছে, ঠিক আছে। এই দুইটা বিন্দুকে যদি ছেদ করে থাকে, তো দেখো
এই যে এই দুইটা বিন্দুকে যদি ছেদ করে থাকে, এই দুইটা বিন্দু কিন্তু খুবই কাছাকাছি দুইটা বিন্দু। ঠিক আছে, তো এই এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বলছিলাম কি, এক্স আর হচ্ছে এফ অফ এক্স। ওকে, আর এটা আমরা কি বলছিলাম, এক্স প্লাস ডেল এক্স আর এফ অফ এক্স প্লাস ডেল এক্স। ওকে, এখন দেখো এই দুইটা বিন্দু কিন্তু খুবই কাছাকাছি, যেটার এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স আর এফ অফ এক্স, আর এই বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম এক্স প্লাস ডেল এক্স, এফ অফ এক্স প্লাস ডেল এক্স। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমরা যদি এই সরল রেখাটার ঢাল নির্দেশ করি, ঠিক আছে, মানে এই বক্ররেখার এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল যদি আমরা চিন্তা করি, তাহলে দেখো আমরা ঢালকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এম। এম সমান আমরা লিখতে পারি কি বলতো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, তাই না? ওই যে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, কারণ এই সামান্য পোর্শনটাকে তো আমরা সরল রেখা হিসেবে চিন্তা করতেছি। ওকে, আর যেহেতু আমরা সরল রেখা আঁকছি, তো এই সরল রেখার ঢালটা আমরা নির্ণয় করতেছি, আর এখানে আমরা লিখবো যে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। ওকে, আচ্ছা, এখানে হবে এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। ওকে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে আমরা এখানে লিখলাম ডেল এক্স। এখন একটা জিনিস চিন্তা করো, এখন আমরা যে জিনিসটা হচ্ছে এখানে আহ বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার, এই যে আমরা এম লিখলাম, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এইখানে হচ্ছে ডেল এক্সটা কিন্তু টেন্স টু জিরো, মানে প্রায় শূন্যের কাছাকাছি। ঠিক আছে, প্রায় শূন্যের কাছাকাছি, যার কারণেই কিন্তু আমরা এই দুইটা বিন্দুকে প্রায় একই বিন্দু হিসেবে পাইছি। এখানে কিন্তু দুইটা অ্যাকচুয়ালি আলাদা বিন্দু না, দুইটা বিন্দু কিন্তু অলমোস্ট একই বিন্দু, কিন্তু ডেল এক্সটাকে আমরা প্রায় শূন্যের কাছাকাছি চিন্তা করতেছি বলেই কিন্তু দুইটা একই বিন্দু হিসেবে আমরা চিন্তা করতেছি। তাই আমরা এখানে লিখবো হচ্ছে লিমিট, এটা আমরা যখন ম্যাথে জানবো, ম্যাথের ডিফারেন্সিয়েশন করবো, তখন আমরা এই জিনিসটা সম্বন্ধে আরো ডিটেলস জানবো। লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমার ডেল এক্স। ওকে, তো এই যে আমরা লিখলাম লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, এই জিনিসটাই মূলত হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের একদম বেসিক একটা কনসেপ্ট, মানে একদম ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা এটা। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডিডি এক্স অফ এফ অফ এক্স। ওকে, তো ডিডি এক্স জিনিসটা কি, ডিডি এক্স অফ এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স এর জায়গায় যে কোনো ফাংশন হইতে পারে, ওইটা আমরা এখানে এই যে এখানে তোমার সাপোজ কোথায় গেল, এই যে এখানে আমরা এক্স আর এফ অফ এক্স চিন্তা করছি, তার মানে কি এফ অফ এক্সটাকে আমরা কি ওয়াই হিসেবে চিন্তা করতে পারি, যেখানে ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন। ঠিক আছে, ওয়াই সমান এফ অফ এক্স, যেটা এক্স এর একটা ফাংশন। তো এটা যে কোনো কিছু হইতে পারে, তো আমাদের মেইন কনসার্নটা হচ্ছে ডিডি এক্সটা নিয়ে। এই ডিডি এক্সটা হচ্ছে আমাদের একটা অপারেটর। ঠিক আছে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর, যেমন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর ত্রিকোণমিতিতে সাইন কস ট্যান এরকম অপারেটর আছে। সো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা অপারেটর, যেটা হচ্ছে ডিডিএক্স। আর এটা হচ্ছে ডিডিএক্স অফ, সাপোজ আমি চিন্তা করলাম ডিডিএক্স অফ ওয়াই,
ঠিক আছে? তো এই কথাটার অর্থ হচ্ছে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা বা অন্তরীকরণ করা। ঠিক আছে, ওয়াই কে, আচ্ছা, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা বলা হয় ডিডিএক্স অফ ওয়াই। ওকে, তো আমরা আশা করি যে ডিফারেন্সিয়েশনের একদম বেসিক আইডিয়াটা আমরা পেয়েছি। এখন তোমরা আমাকে বলো, তোমরা 9-10-এ এই ধরনের ম্যাথ করে আসছো নিশ্চয়ই, যে সাপোজ মনে করো যে তোমার আহ একটা গ্রাফ আমাদের দেয়া আছে এরকম। ঠিক আছে, সরণ ভার্সেস সময় গ্রাফ। ওকে, এটা আমার এস আর এটা হচ্ছে আমার টি। ওকে, এখন তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো যে এস ভার্সেস টি এর যে আমরা স্লোপটা পাই সেটাই হচ্ছে বেগ। ঠিক আছে, এস ভার্সেস টি গ্রাফের যে স্লোপটা আমরা পাই সেটা হচ্ছে আমার বেগ। কিন্তু এখানে কিন্তু আমার, আমি যদি সমবেগে চিন্তা করতাম, বেগটা হচ্ছে সমবেগে আছে। ঠিক আছে, সমবেগে আছে, তখন হচ্ছে আমার স্লোপটা হচ্ছে মানে এম, এমটা হচ্ছে আমার s2 - s1 ডিভাইডেড বাই t2 - t1, যেটাকে আমরা বলতে পারি ভি, বেগ। ওকে, কিন্তু সাপোজ আমরা মনে করি এটা একটা স্ট্রেট লাইন আকারে আছে। ঠিক আছে, তো এই যে এরকম আছে। ঠিক আছে, এটা একটা সমবেগে গতিশীল। ওকে, কিন্তু আমরা যদি চিন্তা করি যে এখন এটা সমবেগে নাই, এখন হচ্ছে আমাদের সমবেগে নাই, এস আর টি সাপোজ এরকম এরকম আছে, বেগটা সমবেগ নাই, বেগটা সমবেগ নাই, তখন আমরা স্লোপটা কিভাবে নির্ণয় করব? তখনই আমরা এই যে এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এই স্লোপটা নির্ণয় করব। তখন আমরা যে কোনো, সাপোজ আমাকে বললো যে আহ এই পয়েন্টে, ঠিক আছে, যে সাপোজ বললো যে এই বিন্দুতে আমার বেগ নির্ণয় করো। ঠিক আছে, বা আমি একটু সুন্দর মতো যদি দেখাই, এই বিন্দুতে বেগ নির্ণয় করো। এখন একটা জিনিস চিন্তা করো, এখন একটা জিনিস চিন্তা করো, আমরা ফার্স্টে সমবেগের কনসেপ্টটাতে যাই। দেখো, যখন আমাকে বলতেছে যে সাপোজ এটা মনে করো যে t = 2 সেকেন্ড, আর এটা মনে করো যে এখানে আছে, আর এটা মনে করো যে t = 5 সেকেন্ড। ওকে, এখন আমার এই জায়গাতে t = 2 সেকেন্ড পর যে বেগ, t = 2 সেকেন্ড পর বেগ যদি ভি হয়, তাহলে আমরা বলতে পারি যে t = 5 সেকেন্ড পরও কিন্তু বেগটা ভি। ওকে, ওকে, ঠিক আছে। এখন চিন্তা করো যে তার মানে কি প্রত্যেকটা বিন্দুতে এই যে এই সরল রেখা বরাবর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমার বেগের মানটা সেম। কিন্তু এইখানে দেখো, প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু বেগের মানটা পরিবর্তনশীল। এই যে বেগের মানের পরিবর্তন, সময়ের সাপেক্ষে বেগের মানের পরিবর্তন, এটাকেই আমরা বলি হচ্ছে বেগ, সরি, সময়ের সাপেক্ষে তোমার সরণের মানের পরিবর্তন, বেগের মানের পরিবর্তনকে বলা হয় ত্বরণ। সময়ের সাপেক্ষে সরণের মানের যে পরিবর্তন, ঠিক আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার এখানে বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, এইটাই হচ্ছে আমার বেগ। তো এইখানে কিন্তু বেগটা কিন্তু আর সমবেগ নাই, এখানে বেগটা আছে পরিবর্তনশীল। প্রতিটা পয়েন্টে পয়েন্টে বেগের মান কিন্তু আলাদা। এইখানে যেই বেগ, এখানে কিন্তু ওই বেগ না, এখানে কিন্তু আরেকটা বেগ, এখানে আরেকটা বেগ। এখন তোমাকে যদি বলতো যে, এখানে যদি বলতো যে এই পয়েন্টে বেগ নির্ণয় করো, তুমি কিন্তু নির্ণয় করতে পারতা খুব ইজিলি। কিন্তু তোমাকে যদি বলে এই পয়েন্টে বেগ নির্ণয় করো, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা, যে এই যে পয়েন্টটা আছে না, এইখানে একটা স্পর্শক আঁকবা। ওকে, এই যে এই পয়েন্টে একটা স্পর্শক আঁকলো। ওকে, তো এই স্পর্শকের ঢালটা তুমি নির্ণয় করবা। এই স্পর্শকের ঢালটা নির্ণয় করলেই তুমি হচ্ছে এই পয়েন্টের বেগটা পেয়ে যাবা। সাপোজ তোমাকে বললো যে এই বেগটাকে কি বলা হয়, এই বেগটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, মানে একদম ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে তোমার কত বেগ আছে। ঠিক আছে, সাপোজ তুমি হচ্ছে আহ আমরা যে রাস্তাঘাটে যে গাড়িগুলা চলে, এই গাড়িগুলা কি একদম সমবেগে চলে? সমবেগে কিন্তু চলে না। এখন ধরো যে তুমি একদম বললা যে যাত্রা শুরুর মানে একদম ঠিক 5তম সেকেন্ডে বেগটা কত। এখন একদম এট দা ইনস্ট্যান্ট, মানে একদম 5তম সেকেন্ডে বেগটা নির্ণয় করার জন্য কিন্তু আমরা আহ, কি করব, আমরা কিন্তু এই তাৎক্ষণিক বেগের কনসেপ্টটা ইউজ করব। মানে ওই বেগটাই মূলত হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, তো এই পয়েন্টে যে বেগ, এই বেগটা আমরা কিভাবে নির্ণয় করব? এই বেগটাই আমরা মূলত ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নির্ণয় করব। ঠিক আছে, তো একটা জিনিস এখানে চিন্তা করো, যে সাপোজ এইখানে আমরা আহ, একটা নেই, একটা হচ্ছে তোমার এই যেই পয়েন্টে আমার বেগটা নির্ণয় করতে বলছে, তার ইমিডিয়েট আগের একটা পয়েন্টকে আমরা কনসিডার করি। ঠিক আছে, সাপোজ এতটুকু, এইটুকু, এইটুকু আর এইটুকু আমরা কনসিডার করি। ঠিক আছে, দেখো এইটুকু আর এইটুকুকে কি আমরা অলমোস্ট একটা সরল রেখার মতো চিন্তা করতে পারি না? একটা সরল রেখার মতো কিন্তু চিন্তা করতে পারি। ঠিক আছে, তো আমরা চিন্তা করলাম যে, আমরা চিন্তা করলাম যে এই যে বিন্দুটা, এই দুইটা বিন্দু কিন্তু প্রায় একই বিন্দু, জাস্ট ইমিডিয়েট আগে বিন্দুটা চিন্তা করলাম। এবং এই দুইটা বিন্দু কিন্তু বাস্তবে আসলে এত বড়ও না, বাস্তবে কিন্তু এই বিন্দু দুইটা আরো ছোট। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এখানে দেখাইলাম। ঠিক আছে, তো এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা সাপোজ চিন্তা করলাম যে টি কমা এস। ঠিক আছে, আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমি সাপোজ চিন্তা করলাম যে টি প্লাস ডেল টি, খুবই ক্ষুদ্রতম সময় পরে সময়ের যেই স্থানাঙ্কটা, আর এটা হচ্ছে এস প্লাস ডেল এস। ওকে, যেখানে অবশ্যই ডেল এস টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো। ওকে, ডেল এস টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো তুমি, যে এখানে আমরা যদি এই সরল রেখাটার ঢাল নির্ণয় করি। ঠিক আছে, দেখো এই সরল রেখাটা তো মূলত এই বিন্দুটা দিয়েই যাচ্ছিল, তাই না? আমরা যদি এখানে সরল রেখাটা এঁকে দেই, তো দেখো এই সরল রেখাটার ঢাল যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? এম সমান, দেখো এম সমান আমরা লিখতে পারি কি, দেখো এস প্লাস ডেল এস মাইনাস এস ডিভাইডেড বাই টি প্লাস ডেল এস মাইনাস কি বলতো, টি। ওকে, দেখো একটা জিনিস এখানে এস এস কাটা, টি টি কাটা, তাহলে আমরা লিখতে পারি কি, এম সমান, সরি এটা টি প্লাস ডেল টি হবে। আহ দেখো টি প্লাস ডেল টি মাইনাস টি। ঠিক আছে, তো এখানে আমরা লিখতে পারি কি, ডেল এস বাই ডেল টি। ওকে,
এখন এখানে একটা জিনিস চিন্তা করো, ডেল এস বাই ডেল টি যে আমি লিখলাম, একটু আগে আমি কি বলছিলাম দেখো তো, একটু আগের জিনিসটা চিন্তা করো। এইখানে দেখো, এই যে আমরা পাইছিলাম কি এখানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। ওকে, যেখানে এফ অফ এক্সটা হচ্ছে আমার ওয়াই এর একটা ফাংশন, ঠিক আছে, ওয়াই এর একটা ফাংশন। এখানে কি এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট ছিল না, এক্স আর ওয়াই কোঅর্ডিনেট ছিল। তো এফ অফ এক্সটা হচ্ছে ওয়াই এর একটা, সরি, এক্স এর একটা ফাংশন, ঠিক আছে। এইখানে আমরা যখন ঢালটা নির্ণয় করছি তখন কিন্তু আমরা ডিফাইন করে দিছিলাম যে ডেল এক্সটা হচ্ছে প্রায় শূন্যের কাছাকাছি, ডেল এক্সটা কি শূন্যের কাছাকাছি, টেন্স টু জিরো, মানে এটা ইনফাইনাইটলি স্মল একটা জিনিস হচ্ছে ডেল এক্স। ওকে, যার কারণে আমরা যখন লিখছিলাম যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, পরবর্তী লাইনে আমরা লিখছিলাম ডিডি এক্স অফ এফ অফ এক্স, মানে এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। ওকে, তো এই সিমিলার কনসেপ্টটা যদি আমরা এইখানে ইউজ করি, দেখো এইখানে আমি কি বলে দিছিলাম, এইখানে হচ্ছে আমার ডেল টিটা হচ্ছে কিন্তু টেন্স টু জিরো, মানে সময়ের পরিবর্তনটা খুবই 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 ক্ষুদ্র, ঠিক আছে। মানে দেখো এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা কি বলছিলাম, প্রায় একই পয়েন্ট। কেন একই পয়েন্ট? যখন এই যে ডেল টি অর্থাৎ সময়ের পরিবর্তনের হারটা খুবই ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে লিমিট ডেল টি টেন্স টু জিরো, ঠিক আছে, ডেল এস বাই ডেল টি। এখন একটা জিনিস চিন্তা করো, তখন আমাদের কি ভ্যারিয়েবল কি কি ছিল, এক্স আর ওয়াই, তাই আমরা লিখছিলাম কি ডিডি এক্স অফ ওয়াই, বা আমাদের ভ্যারিয়েবল ছিল কি এক্স আর এফ অফ এক্স, আমরা লিখছিলাম ডিডি এক্স অফ এফ অফ এক্স। ওকে, এখন আমাদের ভ্যারিয়েবল কি, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে এস আর টি। এক্স অক্ষ বরাবর আমাদের আছে টি, ওয়াই অক্ষ বরাবর আমাদের আছে হচ্ছে এস। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো, ডিডিটি অফ এস লিখতে পারি না, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি ডিএস বাই ডিটি। ওকে, এই যে আমরা ডিএস বাই ডিটিটা করলাম, এটাই কিন্তু আমরা কি করছি, সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তো সরণকে যখন আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখনই আমরা এই যে এই পার্টিকুলার বিন্দু হচ্ছে ঢালটা পেয়ে যাব, ঠিক আছে, পার্টিকুলার বিন্দুর ঢালটা পেয়ে যাব। আর এই পার্টিকুলার বিন্দুর যে ঢালটা পেয়ে যাব সেটাই আমাদের কি ছিল, তাৎক্ষণিক বেগ, অর্থাৎ এটা হচ্ছে আমার বেগ, বেগের সমীকরণ, ঠিক আছে, বেগ ভি। তাহলে আমরা যেটা বলতে পারি যে সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাবো বলতো, আমরা পাবো হচ্ছে বেগ। তো এখন আমরা সিমিলার কথাটা যদি বেগ আর ত্বরণের ক্ষেত্রে চিন্তা করি, দেখো আমি আর এটা ডিটেলসে দেখাইলাম না। সাপোজ আমরা তো এটাও 9-10-এ জানতাম যে ভি আর আমাদের যদি এখানে টি থাকে, যখন এটা সমত্বরণে চলে তখন গ্রাফটা অনেকটা এরকম হয়। তখন কি এটা কি প্রত্যেক পয়েন্টে হচ্ছে এ হচ্ছে আমার কনস্ট্যান্ট। ওকে, এখন আমরা চিন্তা করবো যে এখন আর সমত্বরণ নাই, অসমত্বরণে চলতেছে, মানে প্রত্যেকটা পয়েন্টে ত্বরণের মান হচ্ছে আলাদা, মানে বেগের পরিবর্তনের মানও আলাদা, বেগের পরিবর্তনের মান এক না, সাপোজ এরকম আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি ভার্সেস টি গ্রাফ। তাহলে আমরা একইভাবে আমরা কি প্রমাণ করতে পারি না যে এ সমান কি হবে, ডিভি বাই ডিটি। ভি সমান কি ছিল, ডিএস বাই ডিটি। তাহলে এ সমান আমার কি হবে, ডিভি বাই ডিটি, মানে সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তনের হার, এটাই হচ্ছে আমার ত্বরণ। তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ত্বরণ আর বেগকে কিন্তু নির্ণয় করতে পারছি, ঠিক আছে, নির্দেশ করতে পারছি। তো তো এরকম আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে আমাদের থাকতে পারে পরীক্ষায়। তো এর আগে আমরা ডিফারেন্সিয়েশনের ছোট্ট একটা সূত্র শিখে নিই, ঠিক আছে। আমাদের ম্যাথে আমরা যে ডিফারেন্সিয়েশনটা করব, ম্যাথের ডিফারেন্সিয়েশনে কিন্তু আমাদের হিউজ সূত্র আছে, ঠিক আছে। ধরো যে আমরা যে ত্রিকোণমিতিক বিভিন্ন ফাংশন করব,
ত্রিকোণমিতিক ফাংশনের জন্য সূত্র আছে, যেমন ডিডিএক্স অফ সাইন এক্স হচ্ছে তোমার কজ এক্স, ডিডিএক্স অফ কজ এক্স মাইনাস সাইন এক্স। এত ডিটেলস আমরা হচ্ছে ফিজিক্সে জানবো না, আমরা জাস্ট একটা সূত্র সম্বন্ধে হচ্ছে এখানে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। ওকে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে আমার এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এইটার প্রমাণটা আমাদের ম্যাথে আছে, আমরা এখানে আপাতত প্রমাণটা না দেখি, আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখবো যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সাপোজ ডিডিএক্স অফ যদি আমরা সাপোজ এক্স কিউব চিন্তা করি, ঠিক আছে, তাহলে এটা হবে কি 3x টু দি পাওয়ার 3 - 1 মানে 3x স্কোয়ার। ওকে, সিমিলারলি ডিডিএক্স অফ যদি আমরা সাপোজ এক্স টু দি পাওয়ার 4 চিন্তা করি, তাহলে হবে আমার এখানে কি হবে বলতো, 4x³ হবে। ওকে, আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কোনো কনস্ট্যান্ট টার্মকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কিন্তু জিরো পাবো, কারণ কনস্ট্যান্ট টার্মে কিন্তু আমরা যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সেই ভ্যারিয়েবলটা থাকবে না, আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করি ভ্যারিয়েবলের সাপেক্ষে, কোনো কনস্ট্যান্ট টার্মকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি না। ওকে, তো দেখো সাপোজ এরকম আছে যে আমাদের ডিডিএক্স অফ সাপোজ সি আছে, এটা কিন্তু আমার জিরো হবে, কিন্তু কোনো একটা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল যদি গুণাকারে থাকে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি রকম হবে। সাপোজ মনে করো আমার এরকম আছে সি এক্স আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কনস্ট্যান্ট টার্মটা থাকবে, আমরা কনস্ট্যান্ট টার্মটাকে বাইরে বের করে আনবো, বুঝছো? মানে বিষয়টা হচ্ছে এরকম যে ডিডিএক্স অফ সি এক্স যদি থাকে, আমরা হচ্ছে কনস্ট্যান্ট, আমাদের ডিফারেন্সিয়েশন কি হবে, ডিফারেন্সিয়েশন অনলি উইথ রেসপেক্ট টু এক্স হবে। ঠিক আছে, কনস্ট্যান্টের সাপেক্ষে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন হবে না। তার মানে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে বের করে এনে এইভাবে লিখতে পারি ডিডিএক্স অফ এক্স। তো ডিডিএক্স অফ এক্স কি বলতো, ডিডিএক্স অফ এক্স হবে হচ্ছে ওয়ান। কিভাবে ওয়ান, কারণ ওই যে এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, তো ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান, তো এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তো আলটিমেটলি ওয়ান। তো এটাকে আমরা লিখতে পারি ডিরেক্ট সি। তো যদি এরকম থাকতো যে ডিডিএক্স অফ সাপোজ 5x² আছে আমার কাছে, বা ধরো 5x⁶ আছে, তাহলে আমরা কি লিখবো, 5 × DDX⁶। তাহলে আমরা এরকম লিখতে পারি 5, আর এখানে আমরা কি দেখো n x⁴n - 1, 6x⁻6 - 1। ওকে, তার মানে কি দেখো এটা কি হবে, 30x⁵। ওকে, এইভাবে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি। ওকে, এখন দেখো আহ আমি যদি আরেকটা পেজ অ্যাড করি, ঠিক আছে। আচ্ছা, আমরা তো যেটা দেখতেছিলাম যে সাপোজ আমাদের এরকম একটা ফাংশন আছে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আমার টি। ওকে, তো দেখো আমাদের হচ্ছে এটা একটা কি বলছি, সময়ের ফাংশন। ঠিক আছে, তো সাপোজ আমার সময়ের ফাংশনটা এভাবে দেয়া আছে যে সাপোজ যে 3t² প্লাস 5t, যেটা হচ্ছে আমরা বলতেছি f(t). ওকে, f(t) সমান হচ্ছে 3t² প্লাস 5t কিউব প্লাস ধরো যে 9t, এরকম একটা ফাংশন আমার দেয়া আছে। ঠিক আছে, এখন আমার বললো যে এটা হচ্ছে আমার কি স্মরণের, স্মরণের না সময়ের ফাংশন। ওকে, এখন আমাকে বললো যে t = 1 সেকেন্ড পর বেগ নির্ণয় করো। ঠিক আছে, বা t = 2 সেকেন্ড পর বেগ নির্ণয় করো, অর্থাৎ এই পয়েন্টে আমার বেগটা নির্ণয় করো, এটা বললো, যেটার আমার করেসপন্ডিং মান আমি ধরলাম t = 2 সেকেন্ড। ঠিক আছে, আমার কোশ্চেন বললো এরকম যে t = 2 সেকেন্ড পর
বেগ কত। আচ্ছা, এখন দেখো, এখন আমরা আমরা যে সূত্রগুলা শিখলাম, যে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবই কিন্তু ছিল তোমার সমবেগ কিংবা সমত্বরণের সূত্র। কিন্তু এখন দেখো, এখানে কি এটা সমবেগে চলতেছে? সমবেগে কিন্তু চলতেছে না। এখানে কিন্তু তুমি কিন্তু বলতেও পারবা না এটা সমত্বরণে চলতেছে। কাজেই আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। আমরা কি লিখবো? ডি ডিটি অফ, এই যে যে ফাংশনটা দেয়া আছে এটা, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে সময়ের ফাংশন, স্মরণের ফাংশন। মেইনলি এটা স্মরণের ফাংশন, ঠিক আছে, সময়ের ফাংশন না। এটা হচ্ছে স্মরণের ফাংশন, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে, ঠিক আছে? তো দেখো, এটা আমরা যদি এভাবে লিখি, এটা এটা হচ্ছে তোমার এস, ঠিক আছে, এস সমান এফ অফ টি সমান এই ফাংশনটা। ওকে, তো আমরা লিখতে পারি এরকম যে ডিডিটি অফ এস, যেটাকে আমরা লিখতে পারি ডিডিটি অফ পুরা ফাংশনটা, ঠিক আছে, 3t² প্লাস 5t কিউব প্লাস 90। ওকে, এখন দেখো, ডিফারেন্সিয়েশনের একটা কি লিনিয়ারিটি প্রপার্টি আছে, ঠিক আছে? এই যে আমরা লিখলাম, দেখো, ডিডিটি ডিডিটি অফ 3t² প্লাস 5t³ প্লাস 90, তো আমরা এই প্রত্যেকটা টার্মকেই হচ্ছে ডিফারেন্সিয়েশন করে যোগ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের লিনিয়ারিটি প্রপার্টি। মানে আমরা 3t² কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 5t³ কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, 90 কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যোগ করব, ঠিক আছে? তো জিনিসটা হবে এরকম যে ডিডিটি অফ 3t² প্লাস ডিডিটি অফ 5t³ প্লাস ডিডিটি অফ তোমার হবে হচ্ছে 90। ওকে, তো দেখো, আমি কি বলছিলাম? কনস্ট্যান্ট থাকলে সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো, ঠিক আছে, 3 ডিডিটি অফ টি²। ওকে, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, যদিও তোমরা যখন এই টাইপের ম্যাথ অনেক করে ফেলবা তখন দেখবে এক লাইনেই তোমরা এই ম্যাথ গুলো করে ফেলতে পারতেছো। প্লাস 5 ডিডিটি অফ টি³ ওকে, প্লাস 9 ডিডিটি অফ টি। ওকে, তাহলে দেখো, আমরা এখানে লিখতে পারি 3 টি² কে আমরা কি লিখতে পারি? টি² কে লিখতে পারি আমরা 2t। ওকে, ডিডিটি অফ টি² হচ্ছে 2t। কিভাবে 2t? ওই যে n x⁻n−1 ওই সূত্র দিয়ে আমরা লিখতে পারি, ঠিক আছে? আমরা যদি একটু নিচে লিখি তাহলে এইভাবে লেখা যাবে যে 5 টি³ কে আমরা লিখতে পারি 3t², ঠিক আছে? আর ডিডিটি অফ টি কি হবে? 1, তার মানে 9 থাকবে। তার মানে আমরা লিখতে পারি কি 6t প্লাস 15t² প্লাস 9। আচ্ছা, এখন আমাকে কি বলছে? টি ইকুয়াল টু টি সেকেন্ড ফর বেগ। তো এই যে আমরা পাইলাম ডিডিটি অফ এস, এটাই তো বেগ মেইনলি, তাই না? তার মানে আমরা লিখতে পারি ভি সমান ডিএস বাই ডিটি বা ডিডিটি অফ এস, যেটাই বলো না কেন, ঠিক আছে? এখন আমরা জাস্ট টি এর জায়গায় কি করব? 2 বসাবো, ঠিক আছে, ভি যখন 2 সেকেন্ড পর, ঠিক আছে? তো আমরা কি করব? টি এর জায়গায় 2 বসাবো, 6 × 2 প্লাস 15 × 2²। ওকে, দেখো, এটা আমাদের ক্যালকুলেট করলে কি আসতেছে? 6 × 2 = 12
15 × 2 স্কোয়ার মানে হচ্ছে 4। 4 15 × 60, আর 12 হচ্ছে 72, আর 9 যোগ করলে আমাদের আসতেছে 81। ঠিক আছে, তো 81। সাপোজ এটা হচ্ছে এস, আমার দেয়া আছে হচ্ছে টি দেয়া আছে সাপোজ সেকেন্ডে, আর এস দেয়া আছে মিটারে। ঠিক আছে। ঠিক আছে, 81 আমরা লিখতে পারি যে মিটার পার সেকেন্ড। ওকে, তো এইভাবে আমরা এই ম্যাথ গুলা করতে পারি। এখন তোমাকে যদি টি আর এস এর জায়গায় যদি তোমার টি আর ভি দেয়া থাকতো, মানে ভি ভার্সেস টি গ্রাফ যদি দেয়া থাকতো, তাহলে তুমি ত্বরণ এভাবে বের করতে পারতা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম যে কিভাবে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের সাপেক্ষে কোনো একটা বস্তুর কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, কোনো একটা পার্টিকুলার মোমেন্টে বেগ বা ত্বরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো সামনের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের কোথায় প্রয়োগ হচ্ছে, ঠিক আছে, মানে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা গতিবিদ্যার কোন কোন অ্যাপ্লিকেশন গুলা করতে পারতেছি সেগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।